দর্শক, আমি মাহফুজ মিশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা রাত রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন রাত 11টায় যমুনার স্টুডিও থেকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা জানেন নির্বাচনের আরেকটা উত্তাপ বইতে শুরু করেছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সময়রেখা সুস্পষ্ট বা খানিকটা ধারণা দেওয়ার পর থেকে সেটি নানামুখী আলোচনা। সেই নির্বাচন নিয়ে কথা বলতে চাই, আমরা নির্বাচন নিয়ে বুঝতে চাই চ্যালেঞ্জ কোনগুলো এবং নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, এবং সেই সাথে এই যে প্রেক্ষাপটে নির্বাচন হতে যাচ্ছে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গেও এই নির্বাচনের সামঞ্জস্য অথবা অসামঞ্জস্য আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি ভোটের পথে দেশ, চ্যালেঞ্জ ও সমাধান। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন এই মুহূর্তে মীর নাদিয়া নিভিন, তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, আপনাকে স্বাগত। আছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, আপনাকেও স্বাগত। এবং আমার সঙ্গে যুক্ত হচ্ছেন অনলাইনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন, নিশ্চয়ই আপনিও শুনতে পাচ্ছেন আমাকে, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই, ব্যারিস্টার রুমিন ফারহানা কি আছেন আমাদের সঙ্গে? ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো। মীর নাদিয়া নিভিন, আপনার সঙ্গে আলোচনা যেটি দিয়ে শুরু করতে চাই, যে নির্বাচন নিয়ে একটা রূপরেখার দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছিল, আপনারা একটা কাজ করছেন, সেটি শেষ হবে 31 ডিসেম্বর যদি একটু ওলট পালট না হয়। এরকম পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা একটা সময়সীমা বলেছেন 2025-এর শেষ অথবা 26 জুন বা মাঝামাঝি। পরবর্তীতে তার প্রেস সেক্রেটারি স্পষ্ট করেছে এটা 30 জুন। নির্বাচন তাহলে আসলে কবে হতে পারে? আপনাদের সঙ্গেও এই নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? এবং আসলে আপনি বিভিন্ন দেশে নির্বাচন নিয়ে কাজ করেছেন, ইনক্লুডিং আফগানিস্তান, ফলে এই সময়ের ভিতরে আসলে নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা? একটি ভালো নির্বাচনের কথা বলছি আমরা। জি, থ্যাংক ইউ মিশু। আই থিঙ্ক এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটাকে বিশ্লেষণ, আমরা যদি নির্বাচনের সময়সীমাটাকে বিশ্লেষণ করতে যাই, এখানে আমাদের 3টা ধাপে আমরা দেখব, 3টা ধাপ বিটুইন এখন আর নির্বাচন। প্রথম ধাপটি হচ্ছে একটা সংস্কার সুপারিশ দেওয়া এবং একটা আমাদের পক্ষ থেকে একটা প্রতিবেদন। এবং আমাদের দিক থেকে আপনি যেটা বললেন, আমাদের দিক থেকে আমরা সময়সীমা মেনটেন করব। আমরা অবশ্যই 31 ডিসেম্বরের মধ্যে আমাদের সুপারিশগুলো সরকারের কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় ধাপ যেটা, এবং এখানে মেইন স্টেক হোল্ডারগুলো হচ্ছে রাজনৈতিক দল। জি, রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত এবং একটা কনসেনসাসে আসতে হবে তারা কি কি সুপারিশগুলো তারা নেবেন এবং কি নিয়ে তারা মুভ ফরওয়ার্ড করবেন। এই ব্যাপারটিতে অফকোর্স নেতৃত্ব দেবেন হচ্ছে যে কনসেনসাস কমিশন যেটা তৈরি হয়েছে অলরেডি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে, তো ওনারা সেটা করবেন। এখানে হচ্ছে কি আমার মনে হয় যে এখানে যত বেশি আলোচনা হবে, যত বেশি যেটাকে আমরা ইংলিশে বলি হর্স ট্রেডিং হবে, তত বেশি এই সময়সীমাটা লম্বা হবে। আমরা যে সমস্ত সুপারিশগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অত্যন্ত পরিচিত সুপারিশ, ইন দ্য সেন্স দ্যাট আমরা জনগণের কাছ থেকে যা শুনছি, আমরা অংশীজনদের কাছ থেকে যা শুনছি, এই সমস্ত সুপারিশ বাংলাদেশের যে কোনো নাগরিক এই সমস্ত প্রবলেমসগুলো জানে এবং সেটার ভিত্তিতেই আমাদের সুপারিশগুলো হচ্ছে। এমন কোনো কিছু যেটা অজানা নেই। এবং আমরা যে জায়গা থেকে শুরু করছি সে জায়গার থেকে যদি আমাদেরকে গণতন্ত্রের পথে যদি ফিরে আসতে হয়, তাহলে এই সুপারিশগুলো আমাদেরকে ইলেকশন সংস্কারে করতেই হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না এমন কিছু রাজনৈতিক দল দেখবে যাতে তারা আটকে উঠবে। সুতরাং এই প্রসেসটা যত তাড়াতাড়ি হয় সেটা। এবং তৃতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে কি এই সুপারিশগুলোকে বাস্তবায়ন। এই বাস্তবায়নের জন্য এটা কাজ করবেন হচ্ছে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন এবং আনুষঙ্গিক প্রতিষ্ঠানগুলো। এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সর্বাধিক সাপোর্ট দেওয়ার জন্য সরকার তো রেডি আছে, আমরা আছি এবং সবাই রেডি আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সুতরাং আমার মনে হয় না যে নির্বাচন কমিশন এবং যে সমস্ত আনুষঙ্গিক প্রতিষ্ঠানের এই সংস্কার দরকার সেগুলোকে বাস্তবায়ন করতে তাদের তেমন কোনো বেগ পেতে হবে। এবং একটা বড় একটা অ্যাডভান্টেজের দিক থেকে আমরা শুরু করছি যে আমাদের ইলেকশনটা হতে যাচ্ছে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের আন্ডারে। সুতরাং এটা একটা বড় আস্থার জায়গা অলরেডি আছে। সুতরাং এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করে মুভ ফরওয়ার্ড করার জন্য এই সময়সীমা এটাকে আপনি নিশ্চিত, যদি ধরেন এই যে ছাত্র
কি বলে গণ অধিকার পরিষদ নাকি নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, তারা যদি একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, এবং যেহেতু প্রফেসর ইউনূস বলছেন তিনি ছাত্রদের দ্বারা নির্বাচিত বা তিনি ছাত্রদের প্রতিনিধি, ফলে তাহলে কি সেটা নির্দলীয় সরকার থাকবে, নাকি জাতীয় নাগরিক কমিটি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সেটা কি একটি সরকারি দলের মতো করে আবির্ভূত হতে পারে কিনা? আমার এটা মনে হয় না বিশুকাত। তার কারণ হচ্ছে যে সরকারি, দেখেন আমরা যদি একটা রাজনৈতিক দল গঠন করা আমাদের একটা মানে ইটস এ কনস্টিটিউশনাল প্রোটেক্টেড রাইট, হ্যাঁ, এটা রাইট অফ অ্যাসোসিয়েশন, এটা যে কেউ এটা এই দল ফর্ম করতে পারে, এবং সেটাকে আমি রেকগনাইজ করি না করি, সেটাকে স্বীকৃতি দেই নাতে সেটার সাথে কোনো সম্পর্কযুক্ত নেই দলের অ্যাফিলিয়েশন কি। সুতরাং আমার মনে হয় যে রাজনৈতিক দলের ফরমেশন, এই নাগরিক ঐক্য যদি যে সমস্ত দলটা ফর্ম করবে সেটা এবং সংস্কারের সাথে টু ডিফারেন্ট প্রসেস। তার মানে আপনি মনে করেন 2025-এর ডিসেম্বর অথবা 26-এর জুন তার মধ্যে নির্বাচন করা সম্ভব? আমার মনে হয় টাইমলাইনটা ইজ ফিজিবল। জি, ব্যারিস্টার রুমিন ফারহানাকে কি আমরা পেয়েছি? ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। রুমিন আপা, 2025-এর মধ্যেই বিএনপি নির্বাচন চাই, প্রশ্নটা হচ্ছে কেন? কারণ আপনারা শুরু থেকেই একটা যৌক্তিক সময়ের কথা বলছিলেন, একটা রূপরেখার কথা বলছিলেন। প্রধান উপদেষ্টা যখন একটা রূপরেখা দিলেন, তার শেষের অংশটা হচ্ছে 26-এর জুন, আর শুরুর অংশটা হচ্ছে 25-এর ডিসেম্বর। 25-এর ডিসেম্বরই কেন? সংস্কারের জন্য যদি আরেকটু সময় লাগে, যে বিশাল একটা আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে আপনারাও করলেন, আরেকটু অপেক্ষা করতে সংকটটা আসলে কোথায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার। হ্যাঁ, দেখুন, যে বিষয়টি আমি একদম প্রথমেই স্পষ্ট করে দিতে চাই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটা কেবলমাত্র কিন্তু একটি তত্ত্বাবধায়ক সরকার আনা বা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য হয়নি। পুরো রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা, রাজনীতির যেই অভ্যস্ত হয়েছে আমরা গত কয়েক বছরের, যেই রাজনীতি, যেই ধরনের রাজনীতির সঙ্গে আমাদের অভ্যস্ততা তৈরি হয়েছে, সেটার একটি পরিবর্তন আনা, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে যে ভীষণ রকম একটা লেজুর ভিত্তিক রাজনীতি আমরা লক্ষ্য করি, সেই জায়গাটিতে একটি পরিবর্তন আনা, এই সকল স্বপ্ন নিয়ে আসলে আমাদের 24-এর শেষের দিকে এই আপরাইজিংটা, এবং 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে যদি নির্বাচনের সাথে আসলে গুলিয়ে ফেলা হয়, আমার মনে হয় যে ভিশনটা অনেক বেশি ন্যারো হয়ে যায়। সো আমার মনে হয় না যে কেবলমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও ভুলে গেলে চলবে না যে আপনি যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান, আপনি যদি মানুষের হাতে তার ক্ষমতাকে ফিরিয়ে দিতে চান, আপনি যদি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে আসলে প্রত্যেকটা মানুষ তার স্বক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতাকে এনজয় করবে, প্রতিটি মানুষ তার মানবাধিকারকে সমুন্নত রেখে স্বাধীন বাংলাদেশে বাঁচতে পারবে, তাহলেও কিন্তু আসলে একটি নির্বাচিত সরকার, অর্থাৎ যে কিনা জনগণের প্রতিনিধিত্ব করে, এরকম একটি সরকারের কোনো বিকল্প নেই। সেই দিক থেকে দেখতে গেলে নির্বাচনটি ডেফিনেটলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিএনপি বা অন্যান্য কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি যে আমাদের ইমিডিয়েটলি নির্বাচন দিতে হবে। তার মানে হচ্ছে এই প্রতিটি দল যারা বাংলাদেশে গত 50 বছর ধরে রাজনীতি করছে, তারা কিন্তু সকলেই মোটা দাগে বুঝেছে যে এই 24-এর অভ্যুত্থান, আপরাইজিং, এটা কেবলমাত্র সরকার পরিবর্তনের আপরাইজিং নয়, এটি কেবলমাত্র এক চেহারার বদলে অন্য চেহারাকে নিয়ে আসবার আপরাইজিং নয়, এটি কেবলমাত্র সংসদে এক পাল ভেড়ার পরিবর্তে আরেক পাল জি হুজুরকে ঢুকিয়ে দেওয়ার আপরাইজিং নয়। এটা তারা বুঝেছে বলেই কিন্তু আপরাইজিং এর 5 মাস হয়ে গেছে অলমোস্ট, এখনো কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো তেমন ভাবে কিছু বলেনি। তবে তারা বলেছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং মোটা দাগে ধরেন নির্বাচন কমিশন, ভোটার তালিকা, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, যেই জায়গাগুলো আসলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ইজ আ মাস্ট, এই জায়গাগুলোতে মোটা দাগে সংস্কার করে একটি নির্বাচন দিতে। একটি নির্বাচন আসলে বিভিন্ন কারণে দেশের জন্য প্রয়োজন। কি কি? এক হচ্ছে, একটা অরাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন অন্যান্য দেশগুলো কিন্তু
ওই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে, বিনিয়োগের ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে এক ধরনের কি বলবো, এক ধরনের দূরত্ব অনুভব করে, যেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টে অনেক বেশি স্বচ্ছন্দে এবং অনেক বেশি দ্রুততার সঙ্গে হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের এই 5ই অগস্টের পরপরই আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশ যারা মানে এই পরাজয়টাকে তাদের নিজস্ব পরাজয় বলেই ধরে নিয়েছে, তারা কিন্তু নানানভাবে চেষ্টা করেছে এই সরকারটিকে উত্তপ্ত করতে, এবং তাদের মিডিয়ার একটা খুব কমন বয়ান ছিল যে এই সরকারের ভিত্তি আসলে কি, এই সরকার তো জনগণের সরকার নয়, এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত নয়। আজকে যদি একটি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সহি নির্বাচনের মাধ্যমে, তখন কিন্তু ভারত বা অন্য কোনো রাষ্ট্র কোনো স্টিগমা দেওয়ার ব্যাপারে, বাইল্যাটারাল রিলেশনশিপের ব্যাপারে, বাইল্যাটারাল কন্ট্রাক্টের ব্যাপারে 10 বার চিন্তা করবে, 10 বার ভাববে যে এই সরকারের সঙ্গে সম্পর্কটা আসলে তারা কেমন করতে চায়। তার মানে ব্যারিস্টার রুমিন, নির্বাচন হয়ে গেলে ভারতের সঙ্গে যে টানাপোড়েন, সেই টানাপোড়েন আর থাকবে না, যে কারণে বিনিয়োগ হয় না। টানাপোড়েন থাকবে না আমি সেভাবে বলছি না মিশু, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যেভাবে নেকেডলি ভারত একটা নোংরামিতে মেতেছে, ভারতের মিডিয়াকে আমি স্রেফ বলবো যে তারা খুবই ডার্টি গেম প্লে করছে। এই সুযোগটা তারা অনেকটা পেয়েছে বিকজ তারা জানে এই সরকার নির্বাচিত নয়, অরাজনৈতিক, তারা জানে এই সরকারের মেয়াদ অনির্দিষ্ট এবং এটা খুব বেশি দিন হবার সম্ভাবনা নেই, তারা জানে যে এই সরকারটি বারবার ঘুরে ফিরে আসবে না, সো তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবার কোনো দায় তারা বোধ করছে না। অন দি আদার হ্যান্ড, যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে সেটা তাদের যতই অপছন্দের হোক না কেন, তারা কিছু লিস্ট ডিসেন্সি তারা মেনটেন করবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কেবল একটা রিকোয়েস্ট ভারতের কাছে করেছিল যে শেখ হাসিনাকে আল্লাহর ওয়াস্তে মুখটা বন্ধ রাখতে হবে। ঠিক আছে, উনি ভারতে আছেন, দ্যাটস অল রাইট, বাট শি হ্যাজ টু কিপ কোয়াইট। এই অনুরোধটুকুও কিন্তু ভারত রাখেনি বা রাখার কোনো আগ্রহ দেখায়নি। তারা বলেছে যে তিনি তাকে আশ্রয় দিয়েছে, কোনো ডিভাইস দেয়নি, তিনি তার ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে কোনো বক্তৃতা দিতেই পারেন। নো, ভারত চাইলে শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যে কিংবা যুক্তরাষ্ট্রে ভয়েসের মাধ্যমে অডিও দেওয়া এবং সেগুলো বাংলাদেশে ছাড়া এটা অসম্ভব। একদম 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 পরিষ্কার রুমিন ফারহানা। আমি একটু মাহবুব রহমান স্নিগ্ধ, আমরা রাজনৈতিক বিষয়ে আলাপ করছিলাম। আপনি তো এবারের যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, তার সরাসরি ভিকটিম আপনার পরিবার। আপনার ভাইয়ের কথা আমরা সবাই জানি, শহীদ মুগ্ধ। অনেক মামলা হচ্ছে, মুগ্ধ হত্যার ঘটনায় আপনারা মামলা করেছেন কিনা সেটি একটু জানতে চাই, এবং মামলা করলে সেটির স্ট্যাটাস কি সেটিও বুঝতে চাই। এখনও আমরা মামলা করিনি। আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় এই ব্যাপারে পরিষ্কারও করেছি আমরা মামলা কেন করছি না। কারণটি হলো এই যে আমরা দেখতে পারতেছি বর্তমান সময়ে এসে যে এই শহীদ পরিবারদেরকে নিয়ে যে মামলাগুলো করা হচ্ছে, তার মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছে তিনি নিজেও একদিন মিডিয়ার সামনে বলেছে যে অহেতুক মামলাগুলো করা হচ্ছে এবং বাদীদের নাম, আসামিদের নাম অহেতুক সেই মামলাতে ঢুকানো হচ্ছে। তো আমরা চাই না মুগ্ধর মামলাটি নিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যে এটা নিয়ে কোনো রকম হ্যাসেলের সামনাসামনি করুক। সেটা যদি হ্যাসেল হয়, কোনো নিরপরাধ ব্যক্তি যদি এটার জন্য সাফার করে, সেটার জন্য আমাদের কাছে মনে হয় এটা মুগ্ধর জন্য সব থেকে বড় একটা অসম্মান হবে। যার কারণে আমরা এখন পর্যন্ত মামলা করিনি। তবে আমরা মামলাটি গুছাচ্ছি, আমরা বিভিন্ন তথ্য প্রমাণ গুছাচ্ছি। আমরা ইতিমধ্যেই কিছু সিসিটিভি ফুটেজ এবং কিছু প্রমাণও পেয়েছি সম্পূর্ণ নিজের ব্যক্তিগতভাবে। আমরা এখনও রাষ্ট্রের থেকে ওইরকম কোনো সাপোর্ট পাইনি। সম্পূর্ণ নিজের পরিবারের উদ্যোগে আমরা কিছু প্রমাণাদি গুছিয়েছি এবং ইনশাল্লাহ আশা করা যায় আমরা খুব দ্রুত এই মামলাটি ফাইল করব এবং স্পেসিফিকভাবে এই মামলাটি ফাইল করব। জি, ধরেন মুগ্ধর যে ঘটনা, সেই ঘটনাটা পত্র পত্রিকায়, টেলিভিশনে ফুটেজ রয়েছে, একটা নির্দিষ্ট এলাকা রয়েছে, একটা নির্দিষ্ট সময় রয়েছে, এবং তখন অনেক জায়গায় সিসি ক্যামেরা সক্রিয় ছিল। ওই এলাকায় পুলিশের কে কর্তব্যরত ছিল, ওই এলাকায় যদি অন্য কেউ থাকে, রাজনৈতিক কোনো শক্তি, তাদেরও ডিউটি ডিস্ট্রিবিউট ছিল, সেগুলো গোয়েন্দা সংস্থার পক্ষে জানা কঠিন না। ফলে সেই সহযোগিতা রাষ্ট্রের কাছ থেকে পাননি বললেন আপনি। আপনাকে আসলে চেয়েছিলেন এবং কেন পাচ্ছেন না? আপনিও তো এখন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে যেহেতু সম্পৃক্ত, সেটি প্রত্যক্ষভাবে না হলেও সরকারেরই একটু অংশ বটে।
আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি উত্তরা পূর্ব থানা, যেই থানায় মুগ্ধর এই ঘটনাটি ঘটেছে, সেখানে গিয়েছিলাম আমি সেই দিন 18 তারিখে কে কে সেখানে ডিউটিরত অবস্থায় ছিল সেগুলো জানার জন্য। কিন্তু তারা আমাকে কোনো রকম তথ্যই দিতে পারেনি। তারা আমাকে বলেছে যে তাদের থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছে কোনো ডিটেলস নাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের তো ডিজিটাল রেকর্ড তো থাকা উচিত, জি, সফট কপি তো থাকা উচিত। সফট কপি থাকা উচিত, কিন্তু তারা আমাকে সেটা বলছে তাদের কাছে সেটাও নাই। আগের সরকার যখন যায় বা আগের সরকারের লোকেরা সেইগুলো রেকর্ড মুছে দিয়ে তারপর গিয়েছে। আমি পুলিশেরও বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু কেউ আমাকে স্পেসিফিকভাবে এটা সমাধান দিতে পারে নাই। তার মানে আমি ধরেই নিয়েছি যে আমি এখান থেকে কোনো হেল্প পাবো না, যা করতে হবে আমাকে নিজেই করতে হবে। তবে অবশ্যই কিছু কিছু ছোট ছোট হেল্প আমরা সরকার থেকে পেয়েছি। যেমন আমরা যে সিসিটিভি ফুটেজগুলো ছিল সেগুলো তো ইতিমধ্যেই তারা মুছে দিয়ে সেইগুলো ডিলিট করে দিয়েছিল। আমরা সেগুলো নিয়ে ফরেনসিক ডিপার্টমেন্টের কাছে গিয়েছি সেগুলো রিকভার করার জন্য, কিন্তু তারা আমাদেরকে সেগুলো রিকভার করে দিতে পারেনি। তো এখন পর্যন্ত বলতে গেলে তারা চেষ্টা করেছে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কোনোভাবে সহযোগিতা করতে পারেনি। কিন্তু আপনি বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরকারের একটি পার্ট, প্রত্যক্ষ পরোক্ষ যেটাই বলেন সরকারের একটি পার্ট বলেছেন, কিন্তু সেটা আসলে পার্ট না। সরকারের আমাদের কমিটিতে সরকারের বিভিন্ন লোকজন থাকলেও তারা শুধুমাত্র শহীদ আহতদের ব্যতীত আর কোনো বিষয়ে আমাদের ফাউন্ডেশনে আর কোনো বিষয়ে সরকারিভাবে কোনো রকম সহযোগিতা করে না। যার কারণে আপনি বলতে পারেন প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই এটি সরকারের অংশ নয়। কিন্তু যেহেতু সরকার প্রধান আছেন, এটির সঙ্গে একাধিক উপদেষ্টাও আছেন আমি যদি ভুল না করি, এবং এটার ফাইন্যান্সিংও সম্ভবত সরকারের অংশ থেকে আসে, সেই অর্থে কি এটিকে সরকারি সমর্থন পুষ্ট বললে ভুল হবে? আপনি যদি বলেন চিফ অ্যাডভাইজার মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও তহবিল, এটি যদি এটার থেকে টাকা আসা মানে যদি বলেন সরকারের থেকে আসা, তাহলে ঠিক আছে, একবার সরকার থেকে আমাদের কাছে টাকা এসেছে, একটা অ্যামাউন্ট এসেছে, তারপরে কিন্তু আর কোনো টাকাই আমাদের সরকার থেকে এসে নেই। বাংলাদেশের সব মানুষ এই ফান্ডে ডোনেশন করে থাকে এবং সেই ডোনেশনের টাকা থেকে এই ফাউন্ডেশন কার্যক্রম চলমান হয়। আমি স্নিগ্ধা আপনাকে পেয়ে আর একটা প্রশ্ন করি। আমরা এই জুলাই আগস্টের শহীদদের তালিকা করার সময় দেখলাম যে আমাদের রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন প্রতিষ্ঠান যারা নিহত তাদেরকে নিজের বলে খুব সগর্বে দাবি করছেন যে তিনি আমার দলের বা আমার প্রতিষ্ঠানের। তারপরে আমরা দেখলাম যারা আহত, যারা পঙ্গু হাসপাতালে, চক্ষু ইনস্টিটিউটে যার চোখ নাই হাত নাই, তাদের খোঁজ খবর যতটুকু প্রত্যাশিতভাবে নেওয়ার কথা ততটুকু নেওয়া হয়নি। সে জায়গাটা কি খানিকটা উন্নতি হলো এই ফাউন্ডেশন আসার ফলে? যারা আহত হলেন তাদের চিকিৎসা, কয়েকজনকে বিদেশে পাঠানোর খবর আমরা জানি, সেই জায়গাটা খানিকটা উন্নতি হয়েছে? অবশ্যই উন্নতি হয়েছে। ফাউন্ডেশনটি আসার পর সরকারের সাথে এই আহত এবং শহীদদের পরিবারদের যেই যোগাযোগের ঘাটতিটা ছিল, দূরত্বটা ছিল, সেটি অভাবটা আমার মনে হয় আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে পূরণ হয়েছে। কারণ যারা শহীদ পরিবাররা আছে, যারা আহতরা আছে, তাদের ডিরেক্টলি সরকারের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না। আমি জানি না আপনারা জানেন নাকি, আমি যতটুকু জানি কোনো মাধ্যম ছিল না। তারা সরাসরি সরকারের কারোর কাছে পৌঁছাতে পারতো না। কিন্তু এখন ফাউন্ডেশনটি হওয়ার মাধ্যমে তারা মিডল পয়েন্টের ফাউন্ডেশনকে পেয়েছে এবং আমাদের সাথে যে কোনো কেউই এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের যেই কনসার্ন বিষয়গুলো আছে সেগুলো আমরা সরকারের কাছে পৌঁছাতে পারি। জি স্নিগ্ধা, আরেকটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই। আমরা দেখছেন যে প্রচুর, আপনি খুব সুনির্দিষ্টভাবে মামলা করার পক্ষপাতী, আপনি বা আপনার পরিবার, আমি যদি ভুল না বুঝি, কিন্তু আমরা দেখছি অসংখ্য হত্যা মামলা হচ্ছে যেগুলোতে 100, 200, 300 জন আসামি, অজ্ঞাতনামা অনেক আসামি, এবং সে আসামি কাউকে নানান ইকুয়েশনও করারও খবর গণমাধ্যমে বেরিয়েছে। ফলে আপনারা যে পথটা অনুসরণ করছেন সেটাই তো আসলে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের করা উচিত। আপনাদের উপরে এরকম মামলা করার নিশ্চয়ই চাপ ছিল, আপনারা সেই চাপটা কিভাবে সামাল দিলেন, অথবা আদৌ চাপ ছিল কিনা সেটা নিয়ে কথা বলবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা ভোটের পথে দেশ চ্যালেঞ্জের সমাধান নিয়ে কথা বলছি। আমরা মীর মাহবুব রহমান স্নিগ্ধ আছেন আমাদের সঙ্গে, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। স্নিগ্ধ, এই যে আপনাদের প্রতি মামলা করার কোনো চাপ ছিল কিনা এবং কেন এত সুনির্দিষ্টভাবে মামলা করতে হচ্ছে, যেখানে অসংখ্য মামলা হয়েছে, যেখানে অনেককেই হত্যার আসামি করা হয়েছে, আপনারা এই পথটা কেন বেছে নিলেন বা কিভাবে বেছে নিলেন? অবশ্যই আমাদের উপরও মামলা করার অনেক চাপ এসেছে। সেটা শুধুমাত্র সরকার বা কোনো নির্দিষ্ট পার্টি থেকে তা বললে ভুল হবে, বিভিন্ন সাধারণ জনগণের থেকেও এসেছে, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের থেকেও মামলা করার চাপ এসেছে। কিন্তু আমরা আমাদের কথায় অটল ছিলাম যে আমরা চাই না মুগ্ধর কারণে কোনো নির্দোষ ব্যক্তি সাফার করুক। যার কারণে আমরা মুগ্ধর জন্য এই অসম্মানটি বয়ে আনতে চাইনি, যার কারণে এতদিন ওয়েট করা, আমরা এখনও তথ্য প্রমাণাদি কালেক্ট করছি এবং যার কারণেই আমাদের এই পথে হাঁটা যে আমরা
সবার মতন বা অন্যদের মতন যারা ভুল করেছে, যাদের কারণে নির্দোষ ব্যক্তিরা সাফার হচ্ছে, তাদের মতন আমরা এই ভুল কাজটা করিনি এবং এই পথ বেছে নিয়েছি। আপনারা তো নিশ্চয়ই হত্যাকাণ্ডের বিচার চান। এখন ধরেন নির্বাচনের একটা সময়সীমা নিয়ে আলোচনা চলছে, ডিসেম্বর 25 অথবা 26 জুন, এবং এই সময়ের ভিতরে বিচার করা সত্যিই কঠিন। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈন্যদের বিচার শুরু হচ্ছে, সেখানে কাদের মোল্লার যে রায়টি হয়েছিল সেটি হতে প্রায় 2.5 বছর লেগেছিল প্রাথমিক রায়টি হতে, ফলে 2 থেকে 2.5 বছর সময় লাগেই। ফলে আপনারা যদি বিচার চান তাহলে কোন সরকারের কাছে চান? নির্বাচিত সরকার আসলেও কি বিচারটি হবে, নাকি এই সরকারকেই বিচার করে যেতে হবে? আমরা বিশ্বাস করি যেই সরকারি নির্বাচনের মাধ্যমে আসুক না কেন, তারা এটি খুব ভালো করেই জানবে এবং মনে ধারণ করবে যে তারা কিভাবে এই নির্বাচনটি পেয়েছে এবং কিভাবে ক্ষমতাটি পেয়েছে। তো শহীদদের এবং আহতদের এই রক্তের এই যে ত্যাগের যেই মূল্যায়ন, এটি কোনো রাজনৈতিক পার্টি যদি ক্ষমতায় আসে তারা এটি অবমূল্যায়ন করবে না, সেটা আমরা বিশ্বাস করি এই নতুন বাংলাদেশে। যার কারণে যদি এই বিচার কার্যক্রম হতে হতে যদি পরবর্তী ইলেকশনও হয়ে যায়, আমার বিশ্বাস যারা ক্ষমতায় আসবে তারা এই বিচার কার্যক্রম অবশ্যই সম্পন্ন করবে। কিন্তু বিচার কার্যক্রম আমাদের দিক থেকে আসা যে এই বিচার কার্যক্রম আরও দ্রুত করার উদ্যোগ এই সরকারকে নেওয়া উচিত। এই সরকার নয়, যে সরকারই আসুক, এই যত দ্রুত সম্ভব এই বিচার কার্যক্রম করা উচিত। অন্যান্য বিচার কার্যক্রমের মতন যদি 2-2.5 বছর বা 3 বছরও যদি লাগে একটি বিচার কার্যক্রম সম্পন্ন করতে, এই শহীদদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে, তাহলে আমরা ধরে নিব যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো চেঞ্জ আসেনি এবং এই বাংলাদেশের সংস্কার কার্যক্রমটি তার জন্য আমাদের ভাইরা ত্যাগ করেছে, সেই ত্যাগটি সফল হয়নি। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেহেতু নিজেও আইনজীবী, আপনার কাছে একটা একদম বিনীত প্রশ্ন। জাতীয় নাগরিক কমিটিও বলেছে যে বিচারের আগে নির্বাচন নয়, আবার ধরেন শহীদ পরিবারের সদস্য স্নিগ্ধও বলছেন যে তারা চায় এই বিচারটি দ্রুততম সময়ে হোক। কিন্তু আমরা জানি যে এটি একটি বৃহৎ বিচার এবং এই বিচারটিকে দিকে জাতীয় এবং আন্তর্জাতিক নানান দৃষ্টি থাকবে, ফলে এখানে ন্যূনতম ফাঁক ফোকর বা কোনো গলদ থাকলে সেটি নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক। ফলে আপনি কি মনে করেন 2025 বা 26 জুনের আগে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা আইনগতভাবে যৌক্তিকভাবে সম্ভব? আর তা যদি না হয় তাহলে নির্বাচনের পরেই তো এই বিচার প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে। দেখুন, আমি ঠিক সেটাই বলতে চাইছিলাম যে বিচার এবং নির্বাচন একটি আরেকটি প্রতিদ্বন্দ্বী নয়। নির্বাচনের মতন হবে, বিচারের গতিতে চলবে। আর বিচার প্রক্রিয়া সম্পূর্ণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? একটি এফআইআর দায়ের করা হয়, একটা মামলার জন্ম হয় একটা এফআইআর এর মাধ্যমে। সেই এফআইআরটার উপর প্রাথমিক তদন্ত হয়, সেই তদন্তও কিন্তু বেশ ডিটেইল তদন্ত। আমরা এমনও মামলা দেখেছি যে 14, 15, 20 বছরও চার্জশিট হয়নি। ফর এক্সাম্পল সাগর রুনির মামলা। সো এখন ওই তদন্তের পরে চার্জশিটের পরে মামলাটা কোর্টে যাওয়া, চার্জ ফ্রেম করা, করে চড়ে আপনার একটা প্রাথমিক রায়, নিম্ন আদালত থেকে একটা প্রাথমিক রায় হতেও 5, 6, 7 বছর লেগে যায়। তারপরে আছে হাইকোর্টের অ্যাপিল, তারপর আছে অ্যাপেলেট ডিভিশনের অ্যাপিল। সুতরাং আপনি যদি বিচার শেষ বলেন তাহলে তো সেটি একদম সুপ্রিম কোর্ট এক্সস্ট করে আপনাকে আসতে হবে। আর সুপ্রিম কোর্ট এক্সস্ট করতে গেলে আপনি 30 বছরেও একটা বিচার কমপ্লিট ইন ইটস কমপ্লিট সেন্স, তাহলে তো 30 বছর বা 25 বছর দেশে নির্বাচন হবে না। এটা তো একটা অযৌক্তিক দাবি, তাই না? 1, 2 হচ্ছে আমরা দেখেছি এই ঘটনাটিকে ঘিরে, মানে এই মাস অ্যাপ্রাইজিং কে ঘিরে 5ই অগস্টের পরে অসংখ্য মামলা হয়েছে এবং এক একজন ব্যক্তির বিরুদ্ধে শত শত মামলা হয়েছে, যেখানে কিনা একটা বা দুটা বা তিনটা ক্রেডিবল মামলাই যথেষ্ট। আমরা দেখেছি অর্থনীতির কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত, ফর এক্সাম্পল সালমান এফ রহমান বা তার মতন যারা লুটেরা ব্যবসায়ী আছেন, এদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এখন এদের বিরুদ্ধে 302 প্রমাণ করা তো নেক্সট টু ইম্পসিবল। আপনি আসলে কিভাবে তাদের বিরুদ্ধে প্রমাণ করবেন? 3 হচ্ছে আমরা লক্ষ্য করেছি যারা এই ঘটনার সঙ্গে, এই গণহত্যা এবং তাদের উপরে নির্বিচারে গুলি চালানো, আহত করা, চোখ অন্ধ করে দেওয়ার সঙ্গে সরাসরি যাদের কানেকশন আমরা সেই সময় দেখেছি, তাদের একটা বড় অংশ হচ্ছে পুলিশ প্রশাসন, আরেকটা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে কারা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি বলেছেন ছাত্রলীগই যথেষ্ট এই মাস আপ্রাইজিংকে দমন করতে। আমরা দেখেছি সেই সময়ে আমাদের মুহিবুল হাসান নওফেল, যিনি ছিলেন শিক্ষামন্ত্রী ফুল মন্ত্রী। আমরা দেখেছি তথ্য সম্প্রচার মন্ত্রী আরাফাত। আমরা দেখেছি সেই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী, লাস্ট বাট নট দ্য লিস্ট, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নির্বিকার চিত্তে পুলিশের বয়ান শুনছেন যে একটাকে মারি ওইটাই যায়, আর তো কেউ যায় না। এরকম ঘটনা তো স্যার জীবনে দেখি নাই। তো সেই নির্বিকার চিত্তে যেই স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিচারে গুলি করতে দিল, তার বাহিনীকে ব্যবহার করলো, যেটা কিনা শেষ দিন নাকি শেখ হাসিনা সেনাবাহিনীর সঙ্গে পুলিশের কম্প্যারিজন করতে গিয়ে বলেছে যে আপনারা কেন গুলি করতে রাজি হচ্ছেন না, পুলিশ তো ভালোই করছে। তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কোথায়? আমি তো ইউটিউবে দেখলাম, আমি জানি না ইউটিউবের তথ্য আসলে কতটুকু সত্য কতটুকু ভুল জানি না, উনি দেশের বাইরে আছেন। আমাদের ওবায়দুল কাদের সাহেব কোথায় গেলেন? কেউ বলছেন উনি আসলে 3 মাস দেশেই ছিলেন, তারপরে উনি চলে গেছেন দেশ থেকে। এরা যে নিরাপদে পার হয়ে গেল, এই সরকারই তো ক্ষমতায়, তাই না? এই সরকার তো ছাত্র জনতার কে দিয়ে তৈরি সরকার, তো এই সরকারটা করলো কি? আরো ভয়ঙ্কর তথ্য মিশু, জাতিসংঘ থেকে তদন্ত প্রতিনিধিরা এসছেন যারা তদন্ত করবেন, এবং তারা সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন যে কতজন আহত, কতজন নিহত, তাদের বয়স কি, তাদের নাম কি, তাদের ঠিকানা কি, তাদের জেন্ডার কি, তাদের ধর্ম পরিচয় কি। দুইবার তারা এসছে, সরকার তাদেরকে কোনো সঠিক তথ্য বা পরিসংখ্যান দিতে পারে নাই। এর একটা হতে পারে সরকার ইনএফিশিয়েন্ট, সরকার ইনকম্পিটেন্ট, তারা তাদের কাজ ঠিকমতো করতে পারছে না, আর আরেকটা হতে পারে সরকারের সদিচ্ছা নাই। দ্বিতীয়টা কিন্তু প্রথমটার চেয়েও ভয়ঙ্কর। তাহলে আসলে এই গণ অভ্যুত্থানের পরে আসা সরকারটি কাদের সরকার? তারা কাদের পারপাস সার্ভ করছে? আমাদের তো ভয় লাগে, কারণ আমরা চাই না যে এই গণহত্যার সঙ্গে যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছে এমন একটি মানুষও পার পেয়ে যাক। আবার আমরা এটাও দেখেছি যে 5ই অগস্টের পর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সেরকম সরাসরি সংশ্লিষ্টতা কিন্তু আমরা গত 1.5 মাসে, মানে মাস আপ্রাইজিং এর সময়টাতে যেভাবে তথ্য বা স্বরাষ্ট্র বা শিক্ষামন্ত্রীর দেখেছি, সেরকম সরাসরি কোন রকম সম্পৃক্ততা দেখিনি, কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে ডিম ছড়া হয়েছে, মারা হয়েছে, হামলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সো পুরো বিচারটাকে তো আসলে আপনি শুরু থেকেই নানান রকম প্রশ্নের মুখে ফেলে দিলেন। এটা তো হওয়ার উচিত ছিল না, এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? জি, কিন্তু রুমিনা আপা, ধরেন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আমরা কাদের মোল্লা থেকে শুরু করে যুদ্ধ অপরাধী যারা ছিল 71-এ, তাদের বিচার কিন্তু দ্রুত প্রক্রিয়ায় শেষ করতে দেখেছি। ধরেন 2.5 বছর, 2 বছর, 3 বছর। ফলে গুরুত্ব থাকলে, রাষ্ট্র চাইলে, রাষ্ট্রপক্ষ চাইলে সেটি কি 30-35 বছর কেন লাগবে? কেন সেটি 2 বছর, 2.5 বছরে সম্পন্ন করা সম্ভব হবে না? দেখুন, আমাদের মানে জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, আবার জাস্টিস হারিড, জাস্টিস বার্ড। সো আপনি আসলে কত দ্রুত করবেন সেটাও একটা প্রশ্ন আছে। আপনি তাকে অ্যাপিল করবার যথেষ্ট সুযোগ দেবেন কিনা, আপনি তাকে প্রত্যেকটা ফোরাম এক্সস্ট করতে দিবেন কিনা। আর একটা মামলা 2 বছরে কমপ্লিট হয়েছে বলে এটাই যে নর্মাল রুল তা কিন্তু না। উল্টো আমরা দেখি যে মামলার স্তূপ 30-33 লক্ষ মামলা পেন্ডিং পড়ে আছে। সো এত সহজ নয় বিষয়টি। আর অনেক মামলা হয়েছে, অনেক অসংখ্য মামলা হয়েছে, যেটা স্নিগ্ধ বলছিল যে অনেক মামলা হয়েছে। সো এত মামলা আপনি আসলে কবের মধ্যে শেষ করবেন? আর শেষ বলতেই বা আপনি কি বোঝাচ্ছেন? আর পরবর্তী সরকার সেটা যেই আসুক, তারা এই মামলাটা চালু করবে না। আর যদি তারা চালু না রাখে বা সুষ্ঠু তদন্ত না করে বা বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হয়, তখন যে ছাত্র জনতা যে কমিটি আছে, তাদের যেই বৈষম্য বিরোধী মানে আন্দোলন আছে, মানে তাদের যে গ্রুপটা আছে, তারা আওয়াজ তুলবে, তারা কথা বলবে, তারা রাস্তায় নামবে। এই সুযোগ তো নিশ্চয়ই গণতান্ত্রিক বাংলাদেশে একদম পরিষ্কার। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি একটু নাদিয়া নিভিন আপনার কাছে যেতে চাই। আগামী নির্বাচনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলো কি? একটা সংস্কারের অনেক কথা শোনা যাচ্ছে সরকারের মেয়াদ কমতে পারে, 5-এর জায়গায় 4 হতে পারে, প্রতিনিধিত্বমূলক ভোট গ্রহণের একটা ব্যবস্থা হতে পারে। ফলে এই জায়গাগুলো নিয়ে কি আপনারা সবার মতামত নেওয়া শেষ, এবং কি ধরনের সংস্কারের সুপারিশ আসলে আপনারা করতে যাচ্ছেন? জি, আমি ফার্স্ট আপনার প্রশ্ন আমি 2 ভাগে রেসপন্ড করি। ফার্স্ট চ্যালেঞ্জগুলো কি আর কি টাইপের সুপারিশগুলো এবং আসছেগুলো। চ্যালেঞ্জগুলো দেখেন বিশু, আমার মনে হয় যে আগামী মানে নির্বাচনের চ্যালেঞ্জ আমার
মাইন্ডে তিনটা। একটা হচ্ছে যে যদি কোনো কারণে যে সমস্ত সংস্কারগুলো আমরা বলছি সেগুলা ব্যতীত যদি আমরা মুভ ফরওয়ার্ড করি তাহলে সেটা একটা হিউজ চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে যে আমাদের সংস্কার কমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দুই টাইপের সংস্কার দিচ্ছি। একটা হচ্ছে ইমিডিয়েট টার্ম সংস্কার, এবং সেটা মানে হচ্ছে যে এটা ইজ দ্য বেয়ার মিনিমাম সংস্কার, যেটা না হলে নির্বাচন করে কোনো লাভ নাই, যা আছে সেটাই থাকবে। আর একটা হচ্ছে মিডিয়াম টার্ম সংস্কার, যেটা হচ্ছে গিয়ে আমাদের সিস্টেমটাকে আরও রোবাস্ট করার জন্য। সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি এই সমস্ত সংস্কারগুলো বেয়ার মিনিমাম এই সংস্কারগুলো কিংবা মানে রোবাস্ট সংস্কারগুলো করা না হয় তাহলে দের ইজ নো পয়েন্ট ইন ব্রিঙ্গিং বাংলাদেশ ব্যাক ইন টু দ্য প্যাথ অফ ডেমোক্রেসি। এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা সেকেন্ড যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে গিয়ে আমরা যেখান থেকে শুরু করছি আমাদের নির্বাচন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, সমস্ত কিছু এটার উপর আস্থা জনগণের একদম উঠে গেছে। হ্যাঁ, উই ডোন্ট বিলিভ ইন ইট এনিমোর। ফিরিয়ে আনা, এবং এখানে ফিরিয়ে আনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সেই আস্থাটা আবার স্থাপন করতে হবে, এবং সেই আস্থা স্থাপন করার জন্য তাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি তাদেরকে তাদের স্বাধীনতা মেনটেন করতে হবে, এবং দৃশ্যমানভাবে তাদের স্বাধীনতা এবং নিরপেক্ষতা মেনটেন করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে কি তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সে ক্ষমতাগুলো সঠিকভাবে এবং সুসময়ের মধ্যে ব্যবহার করতে হবে। দেখেন, এখন যে সমস্ত আইনগুলো বিদ্যমান আছে সেগুলো ত্রুটিপূর্ণ হলেও এটার মধ্যে মানে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে এবং যা স্বাধীনতা সেটা যথেষ্ট, কিন্তু সংস্কারের মাধ্যমে সেটা আরও বেড়ে যেতে পারে, তাদের ক্ষমতা, তাদের স্বাধীনতা। তো নির্বাচন কমিশনকে সে জায়গাটা আবার কি ফিরিয়ে আনতে হবে। সংস্কার নিয়ে যদি একটু বলেন, মেয়াদ এবং প্রতিনিধিত্বমূলক ভোট। আর আমি একটু লাস্ট একটু রাজনৈতিক দলের ব্যাপারটা একটু বলি। দেখেন, আপনি যতই সংস্কার করেন না করেন, রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রমুখী না হয় তাহলে কোনো সংস্কারই কোনো কাজ হবে না। এরকম অনেকগুলো সংস্কার আছে যেগুলো লুকস ইনটু দ্য ডেমোক্রেটাইজেশন অফ দ্য মানে দ্য পলিটিক্যাল পার্টিস, এবং এগুলাকে দে হ্যাভ টু অ্যাকসেপ্ট, তা না হলে এটার কোনো নেই। আচ্ছা, সুপারিশগুলো এখন আমি চিন্তা করছি যে বড় বড় জায়গাগুলো আমরা খুব ক্লোজলি আমরা মানে জনগণের কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ইনফরমেশন পাচ্ছি, সমস্ত ওয়েবসাইট, ইমেল, হার্ড কপি এবং সার্ভে, এবং মানে আমাদের মনে হচ্ছে যে আমরা মোটামুটি সংস্কার কমিশনে জনগণের মতামতটাকে একটা নর্থ স্টার হিসাবে মানে দেখে আমরা মানে অগ্রসর হচ্ছি। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যে সমস্ত জায়গাগুলো সবচেয়ে বেশি শুনছি সেগুলো হচ্ছে সংস্কারগুলো আসবে যে নির্বাচনী যে আইনি কাঠামো, দ্য লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক, এটার মধ্যে শুধু আরপিও না, অনেক আইন আছে। হ্যাঁ, এবং অনেকগুলো আইনের মধ্যে অনেকগুলো প্রবলেমস আছে। তো এই আইনগুলোর সংস্কার একটা বড় কথা। আরেকটা দিক যেটা আমরা শুনছি সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থাপনা, এবং এই নির্বাচনী ব্যবস্থা এবং ব্যবস্থার মধ্যে কি আছে, যেরকম আমরা শুনছি দ্বিকাক্ষিক, তারপরে দ্বিকাক্ষিক পার্লামেন্ট, তারপরে আমরা শুনছি যে সংখ্যানুপাতিক ভোটিং ব্যবস্থা, এগুলো আছে। তারপর আমরা শুনছি যে এই সংরক্ষিত নারী আসন, এটার একটা বিশাল ব্যাপার। আপনারা কি এগুলো বিষয়ে একমত হয়েছেন কমিশন, নাকি এখনো সেই সময় আসে? আমরা মোটামুটি এখন লাস্ট পর্যায়ে আমরা এগুলার এখন আমরা ফর্মুলেট করছি আমাদের সুপারিশগুলো, যেগুলো একদম প্রতিবেদনে চলে যাবে। এবং এর মধ্যে হচ্ছে নির্বাচনী অভিযোগ ব্যবস্থাপনা, সীমানা নির্ধারণ, প্রার্থী মনোনয়ন, নির্বাচনী ব্যয়, হলফনামা, ভোটার তালিকা হালনাগাদ, এনআইডি, সমস্ত বিষয়, প্রবাসী ভোটিং, পোস্টাল ব্যালটিং, এগুলো সমস্ত ব্যাপারেই আমরা শুনছি, এবং মোটামুটি মোটা দাগে এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রতিবেদন টাচ করবে। আমি একটা বিরতিতে যাই। রুমিন ফারহানা, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, নির্বাচন তো মূলত বাংলাদেশে করে আমাদের সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন। এখন পর্যন্ত সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা 5 আগস্ট বা 8 আগস্ট সরকার গঠন পরবর্তী, সেটা কতখানি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহায়ক? আপনি আজকেও নিশ্চয় দেখেছেন চিকিৎসকরা রাস্তায় ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তায়, এমনকি জনপ্রশাসনেও একটা অস্থিরতা চলছে, তাদেরও বেশ কিছু দাবি রয়েছে। এই অবস্থায় আসলে কতটা ভালো নির্বাচন রুমিন ফারহানা আশা করেন সেটি শুনবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমাদের দর্শক, ভোটের পথে দেশ চ্যালেঞ্জের সমাধান নিয়ে কথা বলছি আমরা। বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন আমাদের সঙ্গে। রুমিন ফারহানা, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এখনো শতভাগ সক্রিয় এবং আন্তরিকভাবে কাজ করছে বোধ করি, সেটা কেউই বলছেন না। এই অবস্থায় যদি নির্বাচন নিয়ে তাড়াহুড়া, অথবা যে সময়ে প্রধান উপদেষ্টা বলছেন সেই সময় নির্বাচন হয়, এই নির্বাচন কতখানি গ্রহণযোগ্য, কতটা ভালো হবে? কারণ নির্বাচন তো শেষ পর্যন্ত পরিচালনা করবেন তারাই।
দেখুন, একটি নির্বাচন অনেক বিরাট একটি বিষয় এবং এই নির্বাচনে ডেফিনেটলি পুলিশ প্রশাসন তাদের একটা বড় ভূমিকা থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম এর কিন্তু আরও কয়েকটা স্টেক হোল্ডার আছে। ফর এক্সাম্পল নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো, সরকার, রাজনৈতিক দলের কর্মী সমর্থক, যিনি প্রার্থী হচ্ছেন তিনি, মিডিয়া আছে, এর বাইরেও আছে হচ্ছে আদালত। সো এতগুলো স্টেক হোল্ডার যদি তাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং একটি শক্ত দৃষ্টি রাখে নির্বাচনটির দিকে, আমার মনে হয় না যে পুলিশ প্রশাসন খুব বড় কোনো একটা ফারাক তৈরি করতে পারবে। বাংলাদেশে মোটা দাগে যে 4টি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, সেই 4টি নির্বাচন কিন্তু একটি নির্দলীয় সরকারের অধীনে হয়েছে। আমরা দেখেছি যখনই দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে গেছে তখনই পুলিশ প্রশাসন, মিডিয়া, আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং অল দি আদার স্টেক হোল্ডার্স তারা সকলেই একভাবে কাজ করেছে। আবার যখন সরকারটি নির্দলীয় হয়েছে তখন তারা অন্যভাবে কাজ করেছে। সেই কারণে আমরা আশাবাদী, আমরা মনে করি যেহেতু এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো দলীয় সরকার নেই এবং নির্বাচনটি কোনো দলীয় সরকারের অধীনে হবে না, সো পুলিশ প্রশাসন আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে বহু জায়গায় বিএনপির অন্তকন্দল, কোথাও কোথাও বিএনপির সঙ্গে জামাতের গন্ডগোলের কথা আমরা শুনেছি, কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগ উঠছে বিএনপির বিরুদ্ধে। একটু আগে স্নিগ্ধ বলছিল তারও সম্মতি এ ধরনের একটি প্রশ্ন আছে। সেই জায়গাগুলোকে আপনারা কেউ কেউ বলছে চাঁদাবাজির হাত বদলেছে, এই শিরোনামেই খবর প্রকাশিত হয়েছে। স্নিগ্ধ, আপনি যদি রুমিন ফারহানাকে যেটা করতে চাচ্ছিলেন এই সুযোগে করে ফেলেন সংক্ষেপে। জি অবশ্যই। আমার আপনার কাছে একটি প্রশ্ন ছিল, সেটি হলো আমরা দেখেছি বিগত সরকারের আমলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি হয়েছে এবং খুব গ্রাউন্ড লেভেলে এগুলো হয়ে থাকে। তো ওই সরকার এখন পতন হয়েছে, কিন্তু আমরা শুনতে পারি এখনও সেই সিস্টেম রয়ে গেছে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি হচ্ছে এবং এখানে বিএনপির নামও পাওয়া যাচ্ছে। যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদেরও এখানে বড় একটি নাম পাওয়া যাচ্ছে। তো এটাকে আপনারা কিভাবে টেক কেয়ার করতেছেন? রুমিন আপা। দলের একদম সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে যে এই ধরনের দুষ্কর্মের সঙ্গে যেই যুক্ত থাকুক না কেন তাকে আসলে দল বহিষ্কার করবে এবং বেশ কয়েকটি বহিষ্কার হয়েছে, পদ স্থগিত হয়েছে। বাট আমাদের বুঝতে হবে যে পুরনো ধারার যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটার মধ্যে হচ্ছে ক্ষমতার যত কাছে যাবে তত বেশি অবৈধভাবে তারা অর্থবিত্ত সম্পদের মালিক হবে। সো এই বিষয়টি একেবারে তৃণমূল বা ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল পর্যন্ত কর্মীদের, নেতাদের মাথায় ঢোকানো যে একটা রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে, রাজনীতির যেই ধারাটি গত 50 বছর ধরে প্রবাহমান ছিল সেই ধারাটির পরিবর্তন শুরু হয়েছে এবং মানুষ আসলে বাংলাদেশের মাটিতে একটা নতুন রাজনীতি দেখতে চায়। এটা আমার মনে হয় কিছুটা সময় লাগবে এবং এই সময়টুকু আমার মনে হয় যে প্রতিটা রাজনৈতিক দলেরই প্রয়োজন হবে এবং একটা সময় পরে আসলে যখন মানুষ এই বিষয়গুলোতে রেজিস্ট করা শুরু করবে, মানুষ আওয়াজ তোলা শুরু করবে এবং শক্তভাবে মানুষ ভোটের মাধ্যমে তার জবাবটা দিয়ে দেওয়ার সুযোগ পাবে, তখন কিন্তু এগুলো মানে ইভেনচুয়ালি কমেই আসবে, ইভেনচুয়ালি বন্ধই হবে। জি জি, স্নিগ্ধা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। ভোট নিয়ে অনেক আলাপ হচ্ছে। ধরেন আপনার ভাই যে কারণে জীবন দিল বা যে কারণে অনেক শিক্ষার্থী রাস্তায় নেমেছিল, ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য যেটি ছিল, কোটার কথা বলা হলো, শেষ পর্যন্ত তা আসলে একটা বৈষম্যমুক্ত সমাজ, রাষ্ট্র সংস্কার, সেই স্বপ্নের পথে গত 4-5 মাসের হাঁটা, আমরা কি ঠিক পথে হাঁটতে পারছি? অথবা ধরেন এখন রুমিন আপা যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যদি আবার কোনো একটা আওয়াজ ওঠে, ডাক দিতে হয় বিএনপি ক্ষমতায় আসলে বা নির্বাচিত অন্য কোনো দল ক্ষমতায় আসলে, তখন কি একই রকমভাবে সাধারণ মানুষের সাড়া পাওয়া যাবে? আপনার মূল্যায়ন কি? আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার দেখতে পারিনি, এটা সত্য কথা। আমার মনে হয় এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের থেকে কোনো দৃশ্যমান ফলাফল দেখতে পারিনি, যার কারণে এখন পর্যন্ত বলা যায় আমাদের ভাইয়েরা যেই কারণে শহীদ হয়েছে, যে কারণে তাদের রক্ত দিয়েছে, তাদের ত্যাগটি এখন পর্যন্ত সফল হয়নি। যেদিন আমরা এইটার ব্যাপারে আমরা ফলাফল দেখতে পারবো, এই সংস্কারের কোনো একটি দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারবো, তখন আমরা মনে করব যে হ্যাঁ অবশ্যই এটি সফল হয়েছে। আমরা জানি বিভিন্ন সংস্কার কমিশন করা হয়েছে, ঠিক আছে, কিন্তু কমিশনের রেজাল্ট কিন্তু আমরা কোনোটারই এখন পর্যন্ত দেখতে পারিনি। সো এটি খুবই ইম্পর্টেন্ট, কমিশন করা হয়েছে, কমিশনের রেজাল্টও যত দ্রুত সম্ভব আমাদের সামনে তুলে আনা উচিত। জি হ্যাঁ, নাদিয়া নবীন, আপনার কাছে একটা মৌলিক প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে কমিশন রিপোর্ট আসার আগেই একটা
কমিশন গঠন করা হয়ে গেল, মানে নির্বাচন কমিশন নিয়ে। ফলে সেটি নিয়ে অনেক প্রশ্ন, নাগরিক কমিটি সেটা অপোজ করেছে। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে কমিশনের চিন্তা ভাবনা কি? ধরেন যে দলটি ক্ষমতায় ছিল 5 আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগ, তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি এবং হচ্ছেও না এখন পর্যন্ত সরকারের যে গতিবিধি তাতে। আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা সবসময় বলি, অংশগ্রহণমূলক মানে মূলত বাংলাদেশে বিএনপি বা আওয়ামী লীগ বড় দুই দলের। ফলে আওয়ামী লীগের নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কোনো সুপারিশ বা চিন্তাভাবনা থাকবে কিনা? আওয়ামী লীগ স্পেসিফিক কোনো মানে এরকম দেখেন নির্বাচন নির্বাচন আপনি প্রথম প্রশ্ন যেটা করলেন যে এই নির্বাচন কমিশনের নিয়োগের যে আইনটি আছে এটা অবশ্যই একটু দুর্বল আইন, এবং এই আইনকে স্ট্রেনথেন করা যায় এবং সেটার খসড়া আমরা তৈরি করেছি, কিন্তু সেটা পরের নির্বাচন কমিশন থেকে অ্যাপ্লাই করবে। জি, কিন্তু এখানে একটা কথা আছে যে আমরা যেহেতু এই সরকারটা যে নির্দলীয় সরকার এখন যে আছে, যেহেতু নির্দলীয় সরকারের উপর আমাদের আস্থা আছে যে ঠিক আছে তারা এই ইলেকশন কমিশনের উপরও আমরা আস্থা আনতে পারি, হ্যাঁ, এবং যেই সার্চ কমিটির থ্রুতে হয়েছে সার্চ কমিটিটাও মোটামুটি আস্থাভাজন একটা সার্চ কমিটি ছিল। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে মানে এই নির্বাচন কমিশনের যেভাবে এসেছে সেটা নিয়ে আমরা উই ক্যান মুভ ফরওয়ার্ড এবং সেটার উপর আমাদের আস্থা আছে, এবং পরবর্তীকালে তারা যে সমস্ত কাজগুলো করবেন, যে সমস্ত সংস্কারগুলো করবেন সেটার উপর আমাদের মানে তাদেরকে সাহায্য করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের কাজের উপর নির্ভর করবে, কাজের উপর দেখা যাবে তাদের অ্যাকচুয়ালি মানে তাদের মানে দক্ষতা এবং তাদের নিরপেক্ষতা। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এইটা যদি মাথায় রেখে আমরা যদি মানে এভাবে চিন্তা করি যে মানে যেটাকে বলে মানে লেটস নট ট্রাই টু প্রুভ সামবডি গিলটি, হ্যাঁ, জাস্ট বাই, সুতরাং এইভাবে আমার মনে হয় আমাদের এখনকার ইলেকশন কমিশনের মানে আমরা সংস্কারে তাদের গতিবিধি দেখি, তারা কিভাবে কাজ করছে না, সেই ব্যাপারটা দেখে আমাদের যাচাই বাছাই করা উচিত আমার মতে। আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? দেখেন আমার ব্যক্তিগত মত হচ্ছে যে মানে এই গণ অভ্যুত্থান এই মানে এই ছাত্রদের এই ত্যাগ সব কিছু মিলিয়ে আমার মনে হয় না যে দেশের মানুষ মানে গণতন্ত্র মানে হচ্ছে গিয়ে মানে উইল অফ দ্য পিপল, এবং আমার মনে হয় না জনগণ আওয়ামী লীগকে দেখতে চায়। সুতরাং সেটি তো নির্বাচনে হয়তো দেখতে চায় না, কিন্তু নির্বাচন করার অধিকার বা নির্বাচনে তারা থাকবে কিনা বা যারা দোষী সাব্যস্ত হবে তারা নিশ্চয়ই নির্বাচনে অংশ নিতে পারবে না। জি, এটা হচ্ছে ক্যান্ডিডেট, এটা হচ্ছে আমরা একদম টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে আমি বলি যে যেমন প্রার্থী মনোনয়ন, হ্যাঁ, প্রার্থী মনোনয়নের ব্যাপারে অ্যাবসলুটলি আমাদের আইন এবং বিধিমালা একদম ক্লিয়ার। যারা হচ্ছে গিয়া যে তারা যদি কনভিক্টেড হয় তাহলে তাদের একদম প্রার্থিতা বাদ ফর শিওর। আরেকটা ছোট্ট জিনিস যদি একটু সংক্ষেপে বলেন যে নির্বাচন কমিশন অনেকটা ওরসাল আইনের মতো, মানে কি কি থাকবে এটা আমরা জানি। একজন আমলা প্রধান নির্বাচন কমিশনার হবেন, একজন সামরিক আমলা তিনি থাকবেন, বিচার বিভাগ থেকে একজন থাকবেন, তাদের ভিতরে একজন নারী থাকতে হবে, এবং এবারও সেই ফর্মুলার কোনো ব্যত্যয় হলো না। ফলে প্রশ্ন হচ্ছে এটা কি আসলে এরা ছাড়া মানে নির্বাচন কমিশন এরকমই হতে হবে নাকি? কেন একজন শিক্ষক নির্বাচন কমিশনার হতে পারবেন না? কেন একজন গবেষক হতে পারবেন না? কেন শিক্ষার্থীরা আমাদের উপদেষ্টা হয়ে গেলেন? কেন একজন শিক্ষার্থী হতে পারবেন না? সেই পরিবর্তনটা আসলো না কেন? আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই ঠিক, এবং আমাদের আগামীতে আমরা যে সমস্ত যে আইনের যে খসড়া দিয়েছি সেটাতে আপনারা দেখতে পারবেন যে হয়তো ডাইভার্সিটিটা বাড়বে, কিন্তু এখন এই পর্যায়ে যেহেতু নির্বাচন কমিশন এস্টাবলিশ করার একটা দরকার ছিল এবং মানে যেহেতু সংস্কার আসছে তারা নিজেদেরও একটু এস্টাবলিশড হয়ে টাইম মানে সংস্কার রিসিভ করে সেটা মুভ ফরওয়ার্ড করার জন্য একটা দরকার ছিল। আমার মনে হয় যে এই জন্য পুরানো আইনের ভিত্তিতেই মানে হয়েছে এবং ওই ফর্মুলাটাই ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি যেটা বললাম আপনাকে আগে মিশু যে তাদের কার্যকলাপ দেখে আমাদেরকে জাজ করা উচিত। আপাতত এখন তারা এমন কিছুই করে নেই যেটা আমরা তাদের উপর থেকে আস্থাটা উঠিয়ে আনতে হবে। জি জি, অনেক ধন্যবাদ মীর নাদিয়া নভিন, অনেক ধন্যবাদ মীর মাহবুর রহমান স্নিগ্ধ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।